নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের যে গল্পটি শোনাবো, নাম শাখটিয়ার আতঙ্ক। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গল্প পাঠে সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, শাখটিয়ার আতঙ্ক। বর্ধমান জেলায় রায়না থানার অন্তর্গত বেরুল গ্রামের গুহ পরিবারের একটি ছেলে চমকপ্রদ এক কাহিনীকে নিয়ে এই গল্প। ছেলেটির নাম তারাপদ। সময়টা তখন চৈত্রের শেষ। গ্রাম বাংলা মেতে উঠেছে গাজনে, চড়কে। কোথাও বা হরিবাসর বসেছে, কোথাও হচ্ছে যাত্রা গান। তো এইরকম সময়ে এক রাতে তারাপদ গিয়েছিল যাত্রা দেখতে। অনেক রাতে যাত্রা গান যখন শেষ হলো, তখন দল বেঁধেই বাড়ি ফিরছিল ওরা। এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকে রয়ে যেতে হলো ওকে। সঙ্গী সাথী যারা ছিল তারা বলল, তোমাকে একা পথের মাঝখানে ফেলে রেখে যাই কি করে আমরা? তার চেয়ে আমরা বরং অপেক্ষা করছি, তুমি একটু তাড়াতাড়ি সেরে নাও। তারাপদ বরাবরই ডাকা বুকো, বলল, কোনো প্রয়োজন নেই। গ্রামের কাছাকাছি যখন এসে গেছি তখন আর ভয় কি? তাছাড়া চোর ডাকাত এলেও সুবিধে হবে না কিছু। কি আর আছে আমার? না, ঠিক তা নয়। আসলে রাত বিরেতের ব্যাপার তো, যদি অন্য কিছু ওই সবের একটু বদনাম আছে কিনা এ গায়ে। সঙ্গীরা বলল, সোজা কথায় ভূত পেতের কথা বলছো। ওই সবে আমার ভয়ও নেই, বিশ্বাসও নেই। থাকলেও ওরা আমার কিছুই করতে পারবে না। সবাই জানতো তারাপদ খুব সাহসী ছেলে, তাই বলল, আমরা তাহলে যাই। তারাপদ বলল, স্বচ্ছন্দে। ওরা চলে গেল। তারাপদ নিশ্চিন্ত মনে মাঠে কাজ সেরে পাশেরই একটা বড় পুকুরে গিয়ে নামল। পুকুরটা শাখটিয়ার মধ্যে পড়ে। মাছ ভর্তি এই পুকুর, বড় বড় রুই, কাতলা, কালবাউসে ভর্তি পুকুরটা। আর এই পুকুরের মাছের স্বাদও খুব। তারাপদ যখন জলে নেমেছে ঠিক তখনই দেখতে পেল মস্ত একটা মাছ ঘাই দিল পুকুরের জলে। পুকুরের চারপাশে বড় বড় আম গাছ ও বাঁশবন থাকায় কি মাছ সেটা সে বুঝতে পারল না। তবে অনুমান করল ৮-১০ কেজি ওজনের কাতলা মাছ এটা। মাছটা আবার ঘাই দিল, এবারেও একেবারে ডাঙার কাছে। তারপর হঠাৎই ওর গায়ে গা ঠেকিয়ে পিছলে সরে গেল। তারাপদ জলে হাত পা ধুয়ে ওত পেতে রইল মাছটাকে বাগে পাওয়ার জন্য। ও ঠিক করল যেভাবেই হোক মাছটিকেও ধরবেই। এই পুকুরের মাছ একটা ধরতে পারলে খাওয়াটাও যা হবে তা কল্পনা করে তৃপ্তি পেল। মাছ যদি জলে থাকে তাহলে শুধু হাতে তাকে ধরতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয়। তবু সব জেনেও তারাপদ শুরু করলো দাপাদাপি। তারপর যা হওয়ার নয় তাই হলো। হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙায় উঠে ছটফট করতেই তারাপদ ঝাঁপিয়ে পড়ল সেটার ওপর। আর ঠিক তখনই এক জোড়া টর্চের আলো এসে পড়ল ওর গায়ে। তারাপদর মুখ তো শুকিয়ে গেল ভয়ে। নিশ্চয়ই যাদের পুকুর তাদেরই কেউ। তবুও ভালো করে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। ও দেখল একটা গরু ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে ওর দিকে। অন্ধকারে তার চোখ দুটো কি সাংঘাতিক রকমের জ্বলছে। এই দেখে ও নিজের চক্ষু বিশ্বাস করতে পারল না। এমন নাকি হয়? রাত্রিবেলা চতুষ্পদ জন্তুদের চোখ জ্বলে ঠিকই, কিন্তু এইভাবে? যাই হোক, তারাপদ মাছটাকে নিয়ে যখন কোনো রকমেই সেই ঘাটের সিঁড়ি দিয়ে উঠতে পারল না, তখন বাধ্য হয়ে আঘাটায় উঠতে গেল। এবার আরো ভয়ঙ্কর দৃশ্য। ও দেখল
একটা কুকুর অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে এগিয়ে আসছে এক পা করে। আর কুকুরের চোখ দুটো দিয়ে নানান রকমের আলো বেরিয়ে এসে অন্ধকারে রঙের খেলা খেলে হারিয়ে যাচ্ছে। তারাপদর বুকটা কেঁপে উঠল এবার। সে যত এগিয়ে আসে কুকুরও এগিয়ে আসে তত। ভাবটা এই ডাঙায় উঠলে চিড়ে খাবে একেবারে। তারাপদ তবুও দমবার পাত্র নয়। সে আবার অন্যদিকে দিয়ে ওঠাবার চেষ্টা করল, কিন্তু কি জ্বালা! এখানে একটা কালো বিড়াল, তারও চোখের অবস্থা সেই একই রকম। তবুও মাছটাকে বুকে নিয়ে উঠতে গেল বাঁশবনের দিকে। এখানে আবার অন্য দৃশ্য। একটা শিয়াল উক্কা হওয়া করে ডেকে উঠে আকাশের দিকে মুখ করতেই তার মুখ দিয়ে আগুনের হলকা ছুটতে লাগলো। তারাপদ জানে এগুলোকে বলে উল্কামুখী শিয়াল। ও এবার নির্ভয়ে ডাঙায় উঠল। তারপর এক হাতে মাছটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেই মাটির একটা ঢেলা নিয়ে ছুঁড়ে মারল শিয়ালটাকে। যেই না মারা, শিয়ালটা অমনেই খ্যা খ্যা করে মানুষের গলায় হেসে উঠে পালিয়ে গেল সেখান থেকে। কিন্তু এই বাঁশবন পার হবে কি করে? ওর কেবলই মনে হতে লাগলো কারা যেন চারিদিক থেকে দোল খাচ্ছে এই বাঁশ বাগানের ভেতরে। কেউ যেন ওর কানের পাশ দিয়ে শো শো করে বেরিয়ে যাচ্ছে। এবার দারুণ ভয় পেয়ে গেল তারাপদ। ও বুঝতে পারল যে সে কখনো যা বিশ্বাস করত না তা বিশ্বাস না করে আর উপায় নেই। সত্যি সত্যি সে আজ এই মুহূর্তে ভূতের পাল্লায় পড়ে গেছে। যখন মনের অবস্থা ঠিক এইরকম, তখনই তারাপদ দেখতে পেল একজন বয়স্ক মানুষ লণ্ঠন হাতে বাঁশ বাগানের ভেতর থেকে বেরিয়ে আসছেন। কিন্তু এই রাত বিরেতে বাঁশবনের ভেতরে কেন? ওরও কি ভূতের ভয় নেই, অথবা সাপ খোপের? তারাপদ চেঁচিয়ে ডাকলো তাকে, এই যে শুনছেন? মানুষটি কোনো সারা শব্দ না দিয়েই চলে যেতে লাগলে। কালা নাকি? শুনতে না পান তবু একজনের চলমান মানুষ তো। ও দ্রুত পা চালিয়ে ধরে ফেললো তাকে। তারাপদ কাছে গিয়ে বলল, আমি আনগুলোয় গিয়েছিলাম যাত্রা শুনতে, তারপর হঠাৎ প্রকৃতির ডাকে আটকে গিয়ে ভূতের পাল্লায় পড়ে যাই। আমাকে একটু দয়া করে বাঁশবনটা পার করে দেবেন? মানুষটি হ্যাঁ না কিছু না বলে একইভাবে পথ চলতে লাগলেন। চলছেন তো চলছেনই, বাঁশবন আর শেষ হয় না, পথও ফুরোয় না। তারাপদের অবস্থা তখন শোচনীয়। ইতিমধ্যে হঠাৎ সে দেখল তার বুকের যেটা আছে সেটা আসলে মাছের বদলে তার কঙ্কালটা। দেখা মাত্র এসেই উঠল সে, সঙ্গে সঙ্গে কাটাসার মাছটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। মাছটা তখন আবার পূর্বরূপ ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ ঘাই মেরে শূন্যে লাফিয়ে ছিটকে পড়ল পুকুরের জলে। তারাপদ দেখল এতক্ষণ ধরে এত হেঁটেও সে কিন্তু পুকুর পাড়েই আছে। মাছটা জলে পড়তেই চলমান মানুষটি থমকে দাঁড়িয়ে লণ্ঠনটা আবার তুলে ধরে পুকুরের দিকে তাকিয়ে বললেন, যা বেঁচে গেল ওটা। সে আলোয় খুব কাছ থেকে লোকটির মুখের দিকে তাকিয়েই এবার শোচনীয় হয়ে উঠল তারাপদর অবস্থা। ওর শীতদাঁড়ার উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বইতে লাগলো। কাঁপা কাঁপা গলায় তারাপদ বলল, এ কি সিধু জেঠু, আপনি? চিনতে পেরেছিস তাহলে? আপনি এখানে কেন? এখানে ছাড়া কোথায় থাকবো বল? এই বাঁশবনেই তো আমাকে সাপে কামড়েছিল, এর পাশেই তো খালধারে পোড়ানো হয়েছিল আমাকে, সেই থেকেই এখানে আছি। তারাপদ তখন প্রাণের দায়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটেছে। একসময় বাঁশবন পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এলো। অনেক অনেক আগে এখানে এক বৃদ্ধ ফকির থাকতেন। এখন তিনি নেই, তবে ভগ্ন স্থানটুকু আছে। কতগুলো পোড়া মাটির ঘোড়া আরও কি সব যেন আছে। ও সেখানে এসে হাঁপাতে লাগলো। এদিকে সেই গরু, কুকুর আর উল্কামুখী শিয়ালটা পিছু পিছু এসেছে ওর। আর নানা রকমভাবে দেহ তাকে ছোট বড় করে চোখের মুড়িতে আলোর খেলা দেখিয়ে
ভয় দেখাচ্ছে। তারাপদ বুঝল এদের হাত থেকে আজ ওর কোনো রকমই পরিত্রাণ নেই। তাই কাতরভাবে সেই পীর বাবার কাছে মাথা কুটে বলতে লাগলো, পীর বাবা গো, পীর বাবা, আমাকে রক্ষা করো। এই পেটের কবল থেকে তুমি না বাঁচালে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমার আমার শত অপরাধ ক্ষমা করো, তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। কোথা থেকে যেন এক ঘোর সওয়ার এসে হাজির হলো সেখানে। তার হাতে তীক্ষ্ণ তরবারি। শেষেই বলল, কে ডাকে আমায়? কে তুই? আপনি কে? তুই আগে বল। আগে আমি তারাপদ, গুহদের বাড়ির ছেলে। বেরুল গ্রামে থাকি। আনগুনোয় যাত্রা শুনতে গিয়েছিলাম। এমন সময় আর ভয় নেই, আমি এসে গেছি। তারাপদর চোখের সামনে তখন এক ভয়ানক দৃশ্য। সেই ঘোর সওয়ার রূপকথার রাজপুত্রের মতো ঝাঁপিয়ে পড়ল গরু, কুকুর আর শেয়ালের উপর। গরুর আকৃতি তখন হাতির মতো বিশাল, কুকুরের চেহারা ঘোড়ার মতো, আর শেয়াল সে কখনো বাড়ে কখনো কমে। সে কি ভয়ানক যুদ্ধ! সেই যুদ্ধে কেউ কাউকেই পরাস্ত করতে পারে না। অবশেষে এক সময় হার মানতে হলো। গরু, কুকুর আর শেয়াল নিপাত গেল তিনজনেই। ঘোর শহরের আকৃতি তখন অন্যদের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল গাছের মতন। একটু একটু করে দিনের আলো ফুটেছে তখন। রণক্লান্ত ঘোর সওয়ার এক হাতে কপালের ঘাম মুছে বলল, আর কোনো ভয় নেই তোর, যা, চলে যা। তারাপদ বিগলিত হয়ে বলল, আপনি কে? যা বলছি। সেই কণ্ঠস্বরে তারাপদ ভয়ে ভয়ে তাকালো ঘোর সওয়ারের দিকে। আর কি আশ্চর্য, ওর চোখের সামনেই ভোরের আবছা আলো অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল ঘোর সওয়ার। তারাপদও ঘরে ফিরে এলো। তবে সেই থেকে সে আর কখনো রাত দুপুরে একা শাখটিয়া দিয়ে যাওয়া আসার চেষ্টা করেনি। আজ আমার গল্পের এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।